কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে আদালতে হাজির পরেশ পাল। প্রাক্তন তৃণমূল বিধায়ককে স্ট্রেচারে করে বার করা হয় আদালত থেকে। আর পরেশ পাল বেরোতেই ওঠে চোর চোর স্লোগান এবং সেই সঙ্গে খুনি স্লোগান। নগরদায়রা আদালতের সামনে উত্তেজনার পরিস্থিতি। তৃণমূলের প্রাক্তন বিধায়ক পরেশ পাল যখন অভিজিৎ সরকার খুনের মামলা শুনানি হচ্ছে, শুনানির পর তাকে যখন বার করে আনা হয় স্ট্রেচারে এবং অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক তখনই দেখা যাচ্ছে যে অভিজিৎ সরকারের ভাই বিশ্বজিৎ সরকার সে বিক্ষোভ দেখায়। এর মেডিকেল টেস্ট করাবো, দাঁড়ান। আগামী দিন অ্যাম্বুলেন্সে করে যাচ্ছিলেন। অভিনয় তো, যখনই কেউ কেসে ফাঁসে তৃণমূলের নেতারা অভিনয় করে এবং অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক তখনই দেখা যাচ্ছে যে অভিজিৎ সরকারের ভাই বিশ্বজিৎ সরকার সে বিক্ষোভ দেখায় এবং পরেশ পালকে দেখেই চোর খুনি স্লোগান সে তুলতে থাকে। ক্যামেরায় শুভঙ্কর লাহার সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। বিধানসভায় বিধায়কদের সই জালিয়াতি কাণ্ডে গতকাল একেবারে সিআইডি দপ্তর ভবানী ভবনে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতোই পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টানা 5.5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করলেন সিআইডির আধিকারিকরা। যদিও সিআইডি সূত্রে খবর যে অরিজিনাল রেজলিউশন বুক সংক্রান্ত কোনো প্রশ্নের সদুত্তর তারা পাননি। একাধিকবার জিজ্ঞাসাবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায় মেজাজ হারিয়েছেন বলেও সিআইডি সূত্রে খবর। ফের তাকে রবিবার অর্থাৎ 14 তারিখ দুপুর 12টায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সিআইডি। বিধানসভায় গতকালই আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল যে বিধানসভায় বিধায়কদের সই জাল কাণ্ডে জিজ্ঞাসাবাদের উপস্থিত হতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তদন্তে তাকে সহযোগিতা করতে হবে, তবেই তাকে রক্ষা কবচ দেবেন বিচারপতি কৌশিক চন্দ্র। তিনি এমনটাই জানিয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে গতকালই 4টের কিছু পরে এসে পৌঁছন কলকাতায়। সেখান থেকে কালীঘাট রোডের বাড়িতে যান তিনি এবং তারপরে পৌঁছে যান ভবানী ভবনে। প্রথমে ভিজিটার্স বুকে সই করতে চাননি, পরে নিয়ম মেনে ভিজিটার্স বুকে সই করে ভেতরে ঢোকেন তিনি। টানা 5.5 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ তাকে করা হয়। যদিও সিআইডি সূত্রে দাবি করা হয়েছে যে কোনো সদুত্তর অরিজিনাল রেজলিউশন বুক সংক্রান্ত তারা পাননি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ চলাকালীন মেজাজ হারিয়েছেন বলেও সিআইডি সূত্রে খবর। ফের জিজ্ঞাসাবাদের জন্য তাকে রবিবার সিআইডি তলব করেছে দুপুর 12টায়। দীর্ঘ 5.5 ঘন্টার জেরার পরে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সিআইডির যে দপ্তর সেখান থেকে বেরোচ্ছেন। আজকে দেখা গেল যে 3 দিন ডাকার পরেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই তলবে সাড়া দেননি। তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আজকে 5.5 ঘন্টা জেরার পরে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সিআইডির যে দপ্তর সেই দপ্তর থেকে বেরোচ্ছেন। আজকে কিন্তু হাইকোর্টের নির্দেশ ছিল সন্ধ্যে 6টার মধ্যে তাকে হাজিরায় সাড়া দিতে হবে এবং তারপরেই কিন্তু আজকে তিনি 5:49 নাগাদ পৌঁছন এই সিআইডির দপ্তরের। এই মুহূর্তে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে গাড়িতে করে এসেছিলেন সেই গাড়িতে করে এই মুহূর্তে সিআইডির যে দপ্তর ভবানী ভবনে অবস্থিত সেখান থেকে তিনি বেরোচ্ছেন। আজকে 5.5 ঘন্টা তিনি তদন্তকারী অফিসারদের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন এবং 5.5 ঘন্টা পরে কিন্তু তিনি এই মুহূর্তে ভবানী ভবন থেকে বেরিয়ে যাচ্ছেন। আজকে তাকে তলব করা হয়েছিল এবং তারই সঙ্গে হাইকোর্টের নির্দেশ ছিল যে সন্ধ্যে 6টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডিতে ভবানী ভবনে যে দপ্তর সেই দপ্তরে এসে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে এবং সেই মোতাবেক দেখা যায় 5:49 নাগাদ তিনি আসেন এবং সিআইডির যে দপ্তর ভবানী ভবনে সেখানে এসে হাজিরা দেন। 5:43 নাগাদ তিনি বাড়ির থেকে বেরিয়েছিলেন এবং তার আগেই দেখা গিয়েছিল 4টে নাগাদ তিনি এয়ারপোর্টে নামেন। তারপরে বিমানবন্দর থেকে সরাসরি মনে করা হয়েছিল তিনি ভবানী ভবনে যাবেন, কিন্তু তিনি বাড়ি যান। প্রথমে কালীঘাট রোডের বাড়ি থেকে বেরোন 5:43-এ, তারপরে 5:49-এ এসে পৌঁছান ভবানী ভবনের যে সিআইডির দপ্তর সেখানে। প্রথমে তার রেজিস্টারের সই এবং একাধিক যে সমস্ত নথিভুক্তিকরণের প্রসেস সেগুলো সম্পন্ন করা হয় এবং তার পরবর্তীতে 5.5 ঘন্টা জেরার পরে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভবানী ভবন থেকে বেরোলেন, সিআইডির দপ্তর থেকে বেরোলেন। এর আগে দেখা গিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 3 বার সামন করেছিল সিআইডি, কিন্তু তিনি আসেননি। আজকে যখন রক্ষা কবচের মামলা শুনানি চলছিল তখন হাইকোর্ট থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয় যে তিনি আজকে 6টার মধ্যে হাজিরা না দিলে সেক্ষেত্রে কিন্তু রক্ষা কবচ নিয়ে সংশয় থেকে যাবে। তাই সেক্ষেত্রে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় 5:49 নাগাদ আসেন এবং এই যে ভবানী ভবনের সিআইডির দপ্তর সেখানে এসে হাজিরা দেন। 5.5 ঘন্টা টানা জেরার পরে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবন থেকে বেরিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। ক্যামেরায় দিব্যেন্দু সিংহের সঙ্গে মুখোপাধ্যায়, বিপি আনন্দ, কলকাতা।
আর এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ক্ষোভ উগড়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভব্য আচরণ সবকিছু ধ্বংস করে দিয়েছে। কয়েকদিন আগেও যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার প্রতিবাদে পথে নেমেছিলেন, সিআইডির অভিযানের খবর পেয়ে ছুটে গিয়েছিলেন কালীঘাটে, সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সব মামলা থেকে সরে দাঁড়ালেন। It is impossible for me to work because of this arrogant attitude of Abhishek Banerjee. Mamata Di has to decide whether Mamata Di will keep Abhishek or keep myself. দুদে আইনজীবী, তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, দুঃখে সুখে, বিরোধী অবস্থায় কিংবা শাসকের যুগে, আন্দোলনে কিংবা আড্ডায়, মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সঙ্গী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রতীকে তিনি হুগলির শ্রীরামপুর থেকে 4 বার সাংসদ হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে গলা ফাটাচ্ছেন। কার্যত সবাই যখন বিদ্রোহী, তখন যে গুটি কয়েক ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন, তার মধ্যেই তিনি একজন। কিন্তু সই জালিয়াতি কাণ্ডের মামলায় সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর এত ক্ষুব্ধ হলেন যে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেডলাইন বেঁধে দিলেন। His misbehavior has destroyed everything. Everything he says thinks that he is a king. Even in the bad days. When in the bad days I am standing for the party, standing behind Mamata Banerjee. Now Didi decides what should be done. Mamata Di has to decide first. Mamata Di has to first decide that she cannot move the party without Abhishek, then I will not be there. গত 30শে মে সোনারপুরে প্রবল ক্ষোভের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে লক্ষ্য করে চোর স্লোগানের পাশাপাশি ডিম জুতো ছোড়া হয়। সেই ঘটনার প্রতিবাদে থানায় ডেপুটেশন দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, ভিড়ের মধ্যে আচমকা এক ব্যক্তি মোবাইল ফোন দিয়ে পিছন থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মাথায় আঘাত করে। এরপরই পড়ে যান তৃণমূল সাংসদ। আর যিনি কিনা সেদিন রাস্তায় নেমেছিলেন, তাকেই রাতারাতি আইনজীবীর পদ থেকে সরিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হারের জন্য তো ওই তো সবচেয়ে বেশি রেসপন্সিবল। লোকে কি বলছে? আমার মতো সৎ রাজনীতিবিদ কজন আছে আমি বলছি তোমাকে, ক্লেম করছি আমি, কিন্তু আমাকেও তো চোর শুনতে হচ্ছে ওর জন্য। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আপনাকে নিশ্চয়ই শুনতে হচ্ছে না। 2022-এই তো আমি বলেছিলাম যে একে হবে না, এর দ্বারা দল থাকবে না, পুরনো বার করো, দেখো। সই জালিয়াতি কাণ্ডে দুদিন আগেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া তৃণমূলের পার্টি অফিসে তল্লাশি চালায় সিআইডি। সেদিনও দিল্লি থেকে ফিরে সবার আগে সেখানে পৌঁছে গিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার আমি দিল্লি থেকে তাড়াহুড়ো করে এলাম, প্রেস কনফারেন্স করেই তাড়াহুড়ো করে এলাম। এসে দেখলাম সার্চ হচ্ছে, আমি দিদির বাড়িতে গেলাম। শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করা হবে, এই মর্মে দলের বিধায়কদের সই করা একটি প্রস্তাব বিধানসভায় জমা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই প্রস্তাবে মোট 13 জন বিধায়কের সই নকল করা হয়েছে বলে অভিযোগ ওঠে। আর সেই মামলা নেই যত বিপত্তি। সুকান্ত মুখোপাধ্যায়, সৌভিক মজুমদার ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। গতকাল ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সমস্ত অপরাধ করেছেন তার তদন্ত যদি সঠিকভাবে হয় তাহলে জেলে তাকে যেতেই হবে। সিআইডি যে কেসটা মূলত এখন তদন্ত করছে, সেটাতে এমএলএদের যে সই জাল করা হয়েছে অভিযোগ, সেখানে আপনি যদি আগে আইপিসিতে ছিল, এখন বিএনএসে যদি 336-এর 3 উপধারা দেখেন, তো সেখানে 7 বছর জেল এবং জরিমানা এবং উভয়ই হতে পারে, এবং একই সাজা আছে 340-এর 2 উপধারায়। তাহলে তিনি অভিযুক্ত অন্তত কগনাইজেবল ক্রিমিনাল কেসে, যেটা নন বেলেবল বটে। হাইকোর্ট শুধু এই মামলাটা একটা নির্দিষ্ট দিন পর্যন্ত তাকে গ্রেপ্তার না করতে বলেছে, কিন্তু শর্ত হচ্ছে তাকে তদন্তে সহযোগিতা করতে হবে। তদন্তের সহযোগিতা মানে কি সেটা আপনারা বোঝেন, এবং হাইকোর্ট এটাও দিয়েছে আজকে 6টার মধ্যেই তাকে হাজিরা দিতে হবে। এরপরে যখন এই ডিজে বাজার কেস, তারপরে এই বাপের বেটা বুকের পাটা থাকার কেস আসবে, যখন ঘরে ঢুকে মারবো তার কেস আসবে, ইউনিয়ন অফ ইন্ডিয়ার কেস আসবে। আমাদের সংবিধানের 300 ধারায় বলা আছে যে ভারত সরকারের বিরুদ্ধে কোনো মামলা করতে গেলে সেটা ইউনিয়ন অফ ইন্ডিয়া বলে। লেখাপড়া জানে না, আইনও জানে না, অথচ বড় নেতা হয়ে গেছে, এরকম ভুল অন্যায় কথা বলছে। তো অনির্বাণ আছেন,
উনি বলুন যে আমি যা বলছি সেটা বেঠিক কি। তো তিনি যতগুলো অপরাধ করেছেন তাতে তাকে ভিতরে যেতেই হবে যদি তদন্তকারী সংস্থার লোকেরা ভালোভাবে তদন্ত করে। বাবার মতোই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। আমাকে ডাস্টবিন হিসেবে ট্রিট করবে না। সকালবেলায় আমার ছেলে বলল রাত্রি 12:30টায় জানিয়েছে আমাকে বাদ অয়ন ভট্টাচার্য করবে। অয়ন ভট্টাচার্য তো আমার জুনিয়রের জুনিয়র। তৃণমূলের 4 বারের সাংসদ, বর্ষিয়ান আইনজীবী, বহু গুরুত্বপূর্ণ মামলায় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট তৃণমূলের হয়ে লড়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে লড়েছেন, রাজ্য সরকারের হয়ে লড়েছেন, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় হঠাৎ তিনিই প্রাপ্ত আইনজীবী হিসেবে সরানো হলো তাকে। ক্ষোভে অভিমানে ফেটে পড়লেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই যেন বন্দ্যোপাধ্যায় বনাম বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ভার্সেস মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েক দশকের অনুগামী। It is impossible for me to work because of this arrogant attitude of Abhishek Banerjee. Now Didi decides what should be done. সই জালিয়াতি কাণ্ড নিয়ে যখন মহাফাপড়ে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন তার হয়ে বৃহস্পতিবার এই মামলা লড়ার কথা ছিল বহু যুদ্ধের পর খাওয়া সৈনিক কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও তার ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। কিন্তু গভীর রাতে হঠাৎই সব পাল্টে যায়। কালকে 12:50 আমাকে অন্য লোককে দিয়ে কমিউনিকেট করানো হয় যে এই মামলায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় আর একজন উকিল দাঁড়াবেন যিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে অনেকটাই জুনিয়র। এবার আমাদের প্রফেশনে কিছু প্রোটোকল আছে, তো উনি যখন সেটা সিদ্ধান্ত জানিয়েছেন আমরাও সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি যে আমরা মামলা করব না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে দুধে আইনজীবী, ছেলে মেয়ে দুজনেই আইনজীবী। অভিষেক বন্দ্যোপাধ্যায় যা করলেন তাতে ক্ষুব্ধ সকলেই। অভিষেক চাইলো যে আরও অন্য অ্যাডভোকেটের মামলায় থাকবে, তো ওর যেমন একটা চয়েস আছে অনেক উকিলকে নিয়ে কাজ করার, আমার চয়েস আছে অনেক ক্লায়েন্টের সঙ্গে কাজ না করার। সেই জন্য আমি অভিষেকের মামলাগুলো ছেড়ে দিলাম। অভিষেকের ধারণা হচ্ছে যে প্রচুর উকিল ওর জন্য মামলা করার জন্য পাগল হয়ে যাচ্ছে, আমি হচ্ছি না, তাই ছেড়ে দিলাম আমার মামলা। দেখুন, যেভাবে রাত্রি 12:50 কমিউনিকেট করা হয়েছে এটা খুব একটা সম্মানজনক আমার মনে হচ্ছে না। রাজপাট এখন ইতিহাস, ডুবেছে জাহাজ। কিন্তু এই ভয়ঙ্কর পরিস্থিতিতেও কি জমিদারি সেই দিনগুলো ভুলতে পারছেন না তৃণমূলের শীর্ষ নেতৃত্বের একাংশ? যে কয়েকজন বিশ্বস্ত আস্থাভাজন এখনো পাশে রয়ে গেছে, তাদেরও চটিয়ে কি বিপদ আরো বাড়াচ্ছেন না তারা? শৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো উদ্ধত্ত দেখেননি। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না অভিষেককে সরাবেন ততদিন 1 ইঞ্চি জায়গা তৃণমূলের থাকবে না। গতকাল ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসেই মন্তব্য করেছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন প্রায় হুবহু আপনার বাক্যটাই বলছেন, আপনার নিজের কি মনে হচ্ছে? না, এটা সত্যি কথা সবাই বলবে, আমি কোনো মিথ্যা কথা বলিনি, একদম সত্যি কথা। অভিষেকের মতো উদ্ধতা এরকম আমি দেখিনি। আমি ইন্দিরা গান্ধীকে দেখেছি খুব কাছ থেকে, রাজীব গান্ধীকে দেখেছি খুব কাছ থেকে, সঞ্জয় গান্ধীকে খুব কাছ থেকে দেখেছি। এদের মধ্যে আন্তরিকতা ছিল, এদের ভালোবাসা ছিল। এরকম অভিষেক ব্যানার্জির মতো তাদের জন্য আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে যে ওনাকে বাঁচতে হবে, নেত্রীকে বাঁচতে হবে, যে রক্তের সম্পর্ককে রাখবেন নাকি এতদিনের অনুগত কর্মীদের রাখবেন, সেটা নিজের ক্ষেত্রে বলেছেন। কিন্তু আপনার কি মনে হয় সার্বিক ক্ষেত্রে এই ফাইনাল কল নেওয়ার সময় এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়? একদম কল্যাণদার সঙ্গে আমি একমত। মমতাজি যতদিন না অভিষেককে সরাবে ততদিন 1 ইঞ্চি জায়গা তৃণমূলের থাকবে না বা মমতার দিক থাকবে না বাংলায় মানুষের কাছে। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, আপনি বলছেন এই সমস্ত কিছুর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী। আমি বলছি আপনারা যখন তৃণমূলের হয়ে কাজ করছেন তাহলে কোথায় কোথায় অসুবিধে হয়েছিল বা মনে হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দলটা চালাচ্ছেন তাতে বিপর্যয় অনিবার্য, এ হতেই হবে, যার ফলে হারের পর আপনি সরাসরি দায়ী করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই হার হয়েছে? কোথায় কোথায় আপনাদের কাজের ক্ষেত্রে অসুবিধা হয়েছে? এত দিন ধরে তো নেত্রীর সঙ্গে কাজ করেছেন। আমি আপনাকে আগেও বলেছি 85 সাল থেকে নেত্রীর সঙ্গে আছি। এই অভিষেকের জন্ম হয়েছে কবে? যখন ক্ষমতা এলো তৃণমূল, তখন তিনি আস্তে আস্তে হাত পাকাতে লাগলেন। আমার তো লজ্জা লাগে, বাচ্চা বাচ্চা ছেলেদের পাঠিয়ে দিত, মেয়েদের পাঠিয়ে, তারা আমাদেরকে ডিকটেট করতো, এইভাবে চলতে হবে, এইভাবে করো। হিন্দিতে বলতো, আপ নেই कीजिएगा एबीका ऑफिस में रिपोर्ट चला जाएगा, आप ठहरने नहीं सकेगा। এটা কোনো কথা? বাড়িতে গেলে
সব খুলে দিতে হতো, বের খুলতে হতো, চশমা খুলে দিতে হতো, ঘড়ি খুলে রেখে দিতে হতো। তারপর অভিষেকের অফিসে ঢুকতাম, অভিষেকের সঙ্গে দেখা হতো না। ওই জীবনে একবার গেছিলাম, তারপরে আর যাইনি। খুব ইন্টারেস্টিং, আপনি বলছেন যে আপনারা তল্লাশি ছাড়া ঢুকতে পারতেন না ক্যামাক স্ট্রিটে, আর সেখানে এখন তল্লাশি করতে সিআইডি ঢুকছে। আপনি বলছেন 2011-র পরে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় সুখের পায়রা। কিন্তু একটা বক্তব্য আপনি হারের পরেও বলেছেন যে ধৃতরাষ্ট্রের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকে রাখা হয়েছিল। এইটা কেন বলছেন? হ্যাঁ, আমরা মমতাদিকে বলেছি অনেকবার, দিদি এই ঘটনা ঘটছে, দিদি এই হয়েছে, দিদিকে মেসেজও করতাম আমি, কিন্তু দিদি কোনো উত্তর দিতেন না। হ্যাঁ ঠিক আছে, ভালো করে কাজ করো, আমরা আছি, চিন্তা কেন করছো, এই ধরনের। আর ওর দাপট দেখতেই আছি আমরা। ওর তো চুলের কথা, ওর যে মানে অফিসে যে কর্মচারীগুলো, আমার বাড়ির লোকরা এইভাবে ব্যবহার করে না ওর সঙ্গে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।